ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বিঘাত করণীকে নিয়ে। আসলে করণী অনেক ধরনের হয়, দ্বিঘাত করণী, ত্রিঘাত করণী, চতুর্ঘাত করণী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের পাঠ্যসূচিতে আছে কেবলমাত্র দ্বিঘাত করণী। তো এই দ্বিঘাত করণীকে নিয়ে আলোচনা করব। দ্বিঘাত এই কথাটির সঙ্গে কিন্তু আমরা পূর্ব পরিচিত, দ্বিঘাত সমীকরণ করেছি। তো এই দ্বিঘাত করণীকে সঙ্গে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ই একটা লিঙ্ক থাকবে, অবশ্যই থাকবে। সেইটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা করণীকে ডিফাইন করি, করণী কাকে বলে এবং ইত্যাদি। তো শুরু করার আগে আমি যে টার্মটা ইউজ করব সেটা হলো কি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে। তোমরা ছোটবেলায় পড়েছো মূলদ সংখ্যা, আমি আরেকবার রিকল করছি। যে সমস্ত সংখ্যা, এই মূলদ সংখ্যাকে আমি ডিফাইন করছি, যে সমস্ত সংখ্যা x কে আমরা p বাই কিউ এই আকারে লিখতে পারি। এই p আর q হলো পূর্ণ সংখ্যা, p আর q হলো কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা q নট ইকুয়াল টু 0, এইটা হলো বেসিক ডেফিনেশন। তবে এখানে অ্যাডিশনাল একটা টার্ম যদি আমরা ইউজ করি যে p বাই q এটা পরস্পরের মৌলিক। যদি মৌলিক আকারে না থাকে তাদেরকে মৌলিক আকারে লেখা যায়। তাহলে ব্যাপারটা কি হলো, যে সমস্ত সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে p q হলো পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, এবং p q যদি পরস্পরের প্রাইম না হয়, পরস্পরের মৌলিক না হয়, তাহলে ওদেরকে পরস্পরের মৌলিক আকারে লেখা যায়। এই হলো মূলত সংখ্যার ধারণা। এর অনেক প্রপার্টিজ আছে, তোমরা ক্লাস 9-এ করেছো, তো আমি ওই লং ডিসকাশনে যাচ্ছি না। এখন আমরা চলে যাচ্ছি দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণীকে বোঝার জন্য ঠিক দ্বিঘাত সমীকরণটা ভালো করে বুঝতে হবে। তো আমি দ্বিঘাত সমীকরণের একটা বিশেষ রূপের কথা আজকে বলবো। সেটা হলো কি, এই হলো একটা দ্বিঘাত সমীকরণ নিলাম। তোমরা জানো এর আদর্শ রূপ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a টাকে নট ইকুয়াল টু 0 বলতে হবে। আর আমরা সেই সমস্ত দ্বিঘাত সমীকরণ নেব যাদের বাস্তব বীজ আছে, অর্থাৎ কি এই নিরূপকটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তোমরা এগুলো পড়েছো দ্বিঘাত সমীকরণে। আর একটা শর্ত আমি দিচ্ছি এখানে, যে a b c এগুলো সব কি হবে, মূলদ সংখ্যা হতে হবে, যে মূলদ সংখ্যার কথা আমি বললাম। তাহলে এতগুলো শর্তের সাপেক্ষে আমি 3 ধরনের এখানে দ্বিঘাত সমীকরণ নিলাম। এইটার সঙ্গে ম্যাচ করো। এখানে a এর ভ্যালু নিলাম 1, b এর ভ্যালু নিলাম হলো 0, আর c এর ভ্যালু নিলাম হলো কত -4। তাহলে এখান থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করি শ্রীধরাচার্য ফর্মুলা, যদি সিম্পল এমনি করতাম, শুধু থাকতো x² - 4 = 0, তো আমি ডাইরেক্ট x ± 2 লিখতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। কারণ করণীকে ঠিকমতো ডিফাইন করতে গেলে আমরা শ্রীধরাচার্যের ফর্মুলার হেল্প নেব। আমরা যদি এখানে x লিখি, x এর ভ্যালু হবে কি 0 ± b² - 4ac, b মানে কত 0, 4ac মানে কি, এটা হয়ে গেল কত 16 হোল ডিভাইডেড বাই 2। তাহলে এইটাকে যদি করা হয়, আমরা কি জানি, এটা +-4/2, তাহলে এটা হয়ে গেল, জিরোটা আগে আছে, 0/2 আমি দিলাম না, এই 0 লিখে দিলাম, 0 ± 2 হলো। তাহলে আমি এখানে শ্রীধরাচার্য ফর্মুলাটা কেন ইউজ করলাম আমি একটু পরে একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। এরপর আমি চলে যাই সেকেন্ড ইকুয়েশনে। সেকেন্ড ইকুয়েশনে যদি আমি করি শ্রীধরাচার্য ফর্মুলা, দিস ইজ ইকুয়াল টু 0 ± √b² মানে কত 0 -4ac মানে এটা হয়ে গেল কত 20 হোল ডিভাইডেড বাই এটা হয়ে গেল কি 2। তাহলে এখানে কি হলো 0 ± এটা আমি ধরে রেখে দিলাম, কিছু করলাম না, ইজ ইকুয়াল টু √20। কারণ এটা করা যায়, √20 কি লেখা যায় কত না 2√5, 2 কেটে গেল √5। তো আমরা দুভাবে এটাকে সমাধান করতে পারতাম। এটা x = 5, x² = 5, x ±√5, এখানে x² = 4, x ±4, কিন্তু আমি সেটা করলাম না। আমি শ্রীধরাচার্যের ফর্মুলা ধরে আমি এই ফর্মগুলো পাওয়ার জন্য আমি শ্রীধরাচার্যের ফর্মুলাটা লিখলাম। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিই। সাপোজ দিস ইজ ইকুয়াল টু +-2 কেটে গেল, শুধু রয়ে গেল কি √5। এরপর চলে আসি থার্ড ইকুয়েশনে। থার্ড ইকুয়েশনটা কি আছে না, x = এখানে হয়ে গেল কি 4 +-√16 b² - 4ac হোল ডিভাইডেড বাই 2। দিস ইজ ইকুয়াল টু, এখানে ভাগ করে দিলাম, 2 হয়ে গেল, +- এটা 12 ছিল, 12 কে আমি 4 × 3 করতে পারি, 4টাকে বাইরে করে নিলাম, তাহলে 3
এটা √3 হয়ে গেল আর 2 কেটে গেল, তাহলে হয়ে গেল কি 2 প্লাস মাইনাস √3। তো এখানে দেখা যাক যে এখানে আমরা পেলাম কি 2, এই সমীকরণের সমাধান কি পেলাম 2, আদতে 2, 0 প্লাস মাইনাস 2 মানে কত প্লাস মাইনাস 2, এখানে পেলাম 0 প্লাস মাইনাস √5, এখানে পেলাম কত 2 প্লাস মাইনাস √3। তাহলে আমার যেটা বক্তব্য এখানে যে ভ্যালুটা পেলাম আদতে আমি কি যে এটা যদি অ্যানালিসিস করি এটা কি হয় প্লাস মাইনাস 2, তাহলে 2টা হলো কি একটা পূর্ণ সংখ্যা। আর এখানে যেটা পেলাম এটা আদতে পেলাম কি, এটা পেলাম কি প্লাস মাইনাস √5, তাহলে 5টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ কি এর যে সলিউশন পেলাম সেটা কি না রুট ফ্রি করা যাচ্ছে না একে, অর্থাৎ এটা কি কোনো সুনির্দিষ্ট মান আমরা পাই না, তাহলে এইটা হলো কি, এইটা হলো কি একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই অমূলদ সংখ্যা যে পেলাম বীজ হিসাবে কোন দ্বিঘাত সমীকরণ থেকে, এই অমূলদ বীজটাকে বলবো কি করণী। তাহলে এইটার নাম হলো করণী। এখানেও দেখা যাক, এখানেও দেখলাম যে এখানে 2 প্লাস মাইনাস √3 পেলাম এখানে, তাহলে এখানেও দেখলাম যে 2টা তো পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু √3 যেটা আছে এটা কিন্তু অমূলদ সংখ্যা, এর কোনো সুনির্দিষ্ট মান আমরা কিন্তু পাই না দশমিকে। তাহলে কিন্তু যেহেতু আমি আগে বলেছি যে সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত সমীকরণের বীজ তাকেই বলবো কি দ্বিঘাত করণী। তাহলে আমরা একেও দ্বিঘাত করণী বলবো, একেও দ্বিঘাত করণী বলবো, কিন্তু এখানে দেখলাম শুধু প্লাস মাইনাস √ আছে √5, এখানে আছে 2 প্লাস মাইনাস √3। তাহলে কি ব্যাপার, দুটোকে একসঙ্গে মিলিয়ে আমাকে ডেফিনেশনটা তৈরি করতে হবে। আমরা লক্ষ্য রাখবো এইটার উপরে, এরও রূপ যা এরও রূপ কিন্তু তাই, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে যাকে বলবো কি মূলদ সংখ্যাও বটে, আর এখানে √5 আছে, এখানে √3 আছে, এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যদি কোন দ্বিঘাত সমীকরণের বীজের আকার যদি এইরকম হয় p প্লাস মাইনাস √q, একদম p এখানে 0 আর p এখানে হলো 2, q হলো এখানে হলো কি √5 আর q এখানে হলো কত 3। মনে রাখতে হবে এই কিউটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কখনোই হবে না, কারণ হলে তো রুট ফ্রি হয়ে যাবে, এটা হলো কি এসেনশিয়াল কন্ডিশন। তাহলে আমরা কি পেলাম, দ্বিঘাত করণীর যে ডেফিনেশন সেটা কি পেলাম, যদি কোন রাশি বা সংখ্যার আকার p প্লাস মাইনাস √q হয় তাকেই বলবো কি দ্বিঘাত করণী। তাহলে এই দ্বিঘাত করণী একটু আবার ভাগ আমি করে নিচ্ছি, যে এই দ্বিঘাত করণী দেখা গেল যে এই যে মূলদ সংখ্যা, এইটা p হলো মূলদ সংখ্যা আর q হলো মূলদ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এটা আরেকটা কন্ডিশন এখানে দিতে হবে, qটাকে অবশ্যই কি গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমরা তাই যদি বলি গ্রেটার দেন 0 হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নয় হতে হবে, আর কিউটাও মূলত হবে, পিটাও মূলত হবে, আর কিন্তু √q হবে কি অমূলত, এখানেও তাই √5 √3 ইত্যাদি অমূলত সংখ্যা আছে, তাহলে একটা মূলত প্লাস মাইনাস আর একটা অমূলত, এই রূপে যদি কোনো সংখ্যা কিংবা রাশিকে লেখা যায় তখন তাকে বলবো আমরা দ্বিঘাত করণী। এই যে এই দ্বিঘাত করণীর যে এই পার্টটা p পার্টটা যেটা আছে এক্ষেত্রে 0 আছে, অর্থাৎ কি এটা শুধু অমূলত, পিওরলি অমূলত সংখ্যা, তাহলে এটাকে বলা হয় কি শুদ্ধ করণী, এটার নাম দেওয়া হয়েছে কি শুদ্ধ করণী। কিন্তু এই শুদ্ধ করণী বলা হয় কেন, কারণ এই পার্টটা f0, আবার যদি এই এর সঙ্গে যদি আমি এটা মিল করি, এখানে p সমান 2 আর q সমান 3, তাহলে এক্ষেত্রে আমরা বলবো এটা কিন্তু মিশ্র করণী। কিন্তু কখনো কখনো এটাকে যৌগিক করণীয় বলা হয়, কম্পাউন্ড করণী। তো কম্পাউন্ড করণী অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট কনসেপশন, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা লাস্টে কি পেলাম, যেটা পেলাম মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অমূলদ বীজকে কি বলা হয় কি করণী। তাহলে করণীর একটা ডেফিনেশন, সুন্দর ডেফিনেশন পেয়ে গেলাম। এরপর আমরা শিখব এই দ্বিঘাত করণী রিলেটেড ম্যাথমেটিক্সের কিছু টেকনিক্যাল টার্ম। এই টেকনিক্যাল টার্ম সম্পর্কে ধারণাটা খুবই রাখা উচিত প্রত্যেক স্টুডেন্টদের। সেটা হলো কি, আমি প্রথমে বললাম 9 এর বর্গমূল কত হবে, তো তোমরা জানো 9 এর বর্গমূল মানে কি, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে এই 9 এর বর্গমূল, তাহলে বর্গমূলের উত্তরটা কি হলো প্লাস মাইনাস 3।
কিন্তু যদি আমি বলি 9 এর ধনাত্মক বর্গমূল, এই ধনাত্মক বর্গমূল বলতে আমরা যেটা বোঝাই তাকে নোটেশনালি আমি ইউজ করি এরকম √9। প্রথমে এখানে বলে দিলাম এটা হলো কি মানে স্টেটমেন্ট ধনাত্মক বর্গমূল, দ্যাট ইজ এখানে অলরেডি প্লাস আছে, তাহলে এই প্লাস যে আছে আমরা এটাকে লিখবো কি শুধুমাত্র 3। কিন্তু ভুল করে অনেক স্টুডেন্টদের দেখি যে যদি বলা হয় বর্গমূল কত, তারা লিখে 9 ইজিক্যাল টু √+-3 এর হোল স্কয়ার ইজিক্যাল টু +-3। তাহলে তা কিন্তু নয়, এটা কিন্তু ভুল উত্তর। তাহলে এর যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা হলো কি না √a², দিস ইজিক্যাল টু mod of a, এইটা হবে উত্তর। এই মডটা একটা নতুন একটা টার্ম তোমাদের কাছে। মড হলো কি একটা পরম মান, এর পরম মান, এটা কখনো নেগেটিভ হতে পারে না। অর্থাৎ আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই এখানে -3 এর হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু mod of -3, দ্যাট ইজ -3 কখনো হবে না, মড যে সাইন দেওয়া আছে এটা ইকুয়াল টু 3 লিখতে হয়। তাহলে এটা তোমরা বড় হয়ে ক্লাস 11 এ ডিটেইলসে আলোচনা করব আমি। তো আমি এই মড ফাংশন সম্বন্ধে একটু বলে দিই তোমাদের, তাহলে বেটার হবে। এই mod of x, এই জিনিসটা কি, এইটা ইকুয়াল টু x যখন x টা হলো গ্রেটার দেন 0, এইটা ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু -x যখন x লেস দেন 0। তাহলে দেখো এই mod x এর যে একটু নেকেড ফর্মটা হলো কি এইটা। তাহলে এখানে x এর মান যাই ধরো না কেন এখানে কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। আমি ধরলাম x এর মান -1, তাহলে আমি যদি এইখানে বসাই তাহলে mod of এখানে হয়ে যাবে কত -1, দিস ইজ ইকুয়াল টু এই x লেস দেন 0 এর জন্য কি আছে -x, তাহলে -1 ইজ ইকুয়াল টু 1। যদি পজিটিভ সাইন হয় এখানে বসাবো, 0 হলে এখানে বসাবো। তাহলে যাই ধরি না কেন এইটুকুই মনে রাখবে সিম্পল ভাবে যে মডের ভিতরে কোনো কোয়ান্টিটি সে পজিটিভ হোক নেগেটিভ হোক, ইট গিভস পজিটিভ অলওয়েজ। তো আমরা এটা দেখলাম, এটা মনে রাখবে যে ধনাত্মক বর্গমূল বলতে অলরেডি পজিটিভ সাইনটা নিয়ে নেওয়া হয়েছে, এটা কখনোই +-9 হবে না, 3 হবে। এরপর চলে আসি একটা ইম্পর্টেন্ট প্রপার্টিতে। ইম্পর্টেন্ট প্রপার্টিটা হলো কি, এইটাকে বলা হয় কি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, যে √ab = √a√b। এখানে একটা শর্ত আছে, তোমরা করণী যেহেতু পড়িছো, আমি তো করণী মানে কি দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজের কথা বলেছিলাম, মানে d > 0, নিরূপক > 0। অ্যাকচুয়ালি দ্বিঘাত করণীর এই রুটের ভিতরে যে কোয়ান্টিটি থাকবে সবসময় পজিটিভ হবে। এবং আমি এখানে বলছি a b মানে অঋণাত্মক বাস্তব সংখ্যা, a b হতে হবে অঋণাত্মক বাস্তব সংখ্যা হলে তবে কিন্তু এটা পসিবল। এবার আসা যাক সদৃশ্যকরণীতে। সদৃশ্যকরণী কি আমি একটা एग्जांपल দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরলাম কি এটা √8 আর একটা বললাম কি √32, দুটো করণী নিলাম, কারণ এটা করণী বলছি এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ কি এদেরকে রুট ফ্রি করা যাচ্ছে না, এটা হলো কি শুদ্ধ করণী, আমি আগে বলেছি। তাহলে এইটাকে লেখা যায় কি 2√2, আর এখানে বলা হচ্ছে কি এটা √2 তো থাকবেই কিন্তু এখানে 4 চলে আসবে বাইরে। তাহলে কি হলো না এই √2 একই করণী, আর এর যে গুণিতক এইটা হলো কি মূলদ গুণিতক বলা হয়, এটাকে বলা হয় কি মূলদ গুণিতক। তাহলে একই করণীর যদি একই করণীর মূলদ গুণিতক যদি থাকে তখন তাকে বলা হয় কি এটা হলো কি সদৃশ্য করণী। আর অসদৃশ্য করণী কি, আমি এখানে নিলাম √8 নিলাম আর √12 নিয়ে নিলাম, তাহলে √8 হয়ে গেল কি 2√2 আর এটা হয়ে গেল কি 2√3। তাহলে দেখলাম যে এটা ভিন্ন দুটি করণী আছে, এখানে √2 এখানে √3, তাদের এখানে মূলদ গুণিতক আছে, এই আকারে প্রকাশ করতে পারছি। তখন বলবো কি এই দুটো হলো কি অসদৃশ্য করণী, কারণ এখানে √2 √3 দুটো আলাদা করণী আছে, তাদের মূলদ গুণিতক হিসাবে আমরা পেয়েছি। লক্ষ্য রাখতে হবে অসদৃশ্য করণীর ক্ষেত্রে 2 and 3, অর্থাৎ কি আমি যদি এইরকম লিখি সাপোজ k√p আর k.√q, যদি এরকম ফর্মে লিখি মানে এইরকম ফর্মে, তাহলে p and q এখানে 2 and 3 এটা হলো কি পরস্পরের মৌলিক, প্রাইম টু ইচ আদার, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এখানে কিন্তু সদৃশ্য করণী যখন বলছি দুইটাতে একই হবে। এরপর আমরা শিখবো করণীর যোগ বিয়োগ গুণ ভাগ।
এরপরে আসবো কি করণী, নিরসক, উৎপাদক এবং অনুবন্ধী করণী, তারপর আমরা অ্যাপ্লিকেশন করব। দেখা যাচ্ছে তো আমরা কতগুলো করণী নিলাম, এখানে 4টা করণী নিলাম। এই 4টা করণীকে আমরা যদি যোগ করে দিই, যোগ করলে কি হবে 5√3 প্লাস 3√2 প্লাস 3√3 প্লাস 2 প্লাস √3। তাহলে এখানে দেখতে হবে কি সদৃশ্য করণী কোথায় আছে। তাহলে সদৃশ্য করণী কোথায় আছে প্রথমে দেখবো, এই একটা করণী √3, এর মূলদ সহগ কত আছে, কত অশূন্য সহগ, এটা কত আছে 5, এখানে কত আছে সদৃশ্য করণ 3, এখানে আছে √3। তাহলে এর উৎপাদক গুলো আমরা নেব। তাহলে প্রথমে সদৃশ্য করণী কাজটা করে নিই। এখানে 5 আছে, এখানে 3 আছে, 8 আছে, এখানে আছে 1। তাহলে এটা হয়ে গেল কি 9√3 হয়ে গেল। তাহলে 1 4 5 এই হয়ে গেল 9। তারপর দেখবো কি আরেকটা করণী আছে √2, √2 এখানে গুণিতক কত আছে, মূলদ গুণিতক 3। তাহলে আমরা আর কোনো এখানে √2 সদৃশ্য করণী কোথাও নেই, একটাই ছিল, তাহলে এটা লিখে দেব 3√2। আর এখানে 2 একটা পূর্ণ সংখ্যা ছিল, মূলদ সংখ্যা, এখানে লিখে দেব 2। তাহলে এইটুকু শিখলাম যে সদৃশ্য করণী প্রথমে খুঁজতে হবে, তার যে মূলদ গুণিতক যেটা আছে সেগুলোর সঙ্গে যোগ করতে হবে, এই হলো মোট কথা। এবার যদি বিয়োগ করি, আমি সাপোজ ধরলাম যে এইটা থেকে এইটা বিয়োগ করব, তার থেকে আবার এটা বাদ দেব, আমি একটা বিয়োগ করে দেখাই। প্রথমে এইটা নিলাম, তারপর এইটা নিলাম, তারপর এইটা নিলাম, লিখবো এখানে 5√3 মাইনাস 3√3 মাইনাস 2 প্লাস √3 ব্র্যাকেট। তাহলে এইটাকে যদি আমি একটু লিখি ভালো করে, 5√3 মাইনাস 2√3, তাহলে 2√3 হয়ে গেল। আর এখানে একটা মাইনাস √3, তাহলে হয়ে গেল কত, শুধু মাত্র √3। আর এখানে ছিল -2 তাহলে যেরকম অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশন কনসেপশন তোমাদের ছিল, ঠিক এক্স্যাক্টলি সেই রকমই কনসেপশন। যোগ বিয়োগের কথা তো হয়ে গেল। এরপর গুণ, আমি ধরলাম এইটাকে এইটা দিয়ে গুণ করব, এই দুটোকে নিলাম, এই দুটোকে নিলাম, 3√3 ইন্টু 2 প্লাস √3। তাহলে কি করব না, এইটার সঙ্গে এইটা গুণ, যেমন ডিস্ট্রিবিউশন ল যেটা আমরা জানি। তাহলে এটা হয়ে গেল কি, এইটা মূলদ গুণিতক, সেটা এই মূলদ সংখ্যার সঙ্গেই গুণ হবে। তাহলে 6√3 হয়ে গেল। এইটা 3 প্লাস 3 আর √3 ইন্টু 3, এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি 9 প্লাস 6√3। এরপর চলে আসি ভাগ। ভাগটা কি, আমি ধরলাম যে 2 প্লাস √3, একে আমি ভাগ করছি 3√3 দিয়ে ভাগ করছি। এটা হলো গুণ চিহ্ন ছিল, আর এটা ছিল ভাগ। তাহলে ভাগ আমি এখানকার দুটো নিয়ে নিলাম, ভাগ করব। ভাগ করলে একটা জিনিস আমাদের জানতে হবে যে হরে যে জিনিসটা আছে, যদি হরে ভাগ করি, হরকে দিয়ে ভাগ করি, তাহলে কি করতে হবে, হরকে একটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে গেলে করণী নিরসন করার দরকার। এই করণী নিরসন করতে গেলে কি করতে হবে, এখানে একটা মূলদ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে কিভাবে মূলদ সংখ্যা তৈরি করা যায়, এই √3 এই যে করণী আছে, এই করণীকে নিরসন করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই এখানে একটা কমন সেন্স দিয়ে যদি দেখি, 2 প্লাস √3 যদি উপর নিচে √3 দিয়ে যদি গুণ করি, 3√3 ইন্টু √3, তাহলে এই √3 গুণ হয়ে 3 হয়ে যাবে, তাহলে 9 হয়ে যাবে। তাহলে এটা কি হলো, হরের করণী নিরসন হয়ে গেল, অর্থাৎ করণী দূর করে দিলাম করণীকে। তাহলে এখানে একটা তো ফ্যাক্টর গুণ করলাম, তাহলে এই ফ্যাক্টরটাকে বলা হয় কি করণী নিরসক উৎপাদক, যেটা আমরা এখানে বললাম করণী নিরসক উৎপাদক বা রেশনালাইজিং ফ্যাক্টর। তাহলে এইটা একটু ভালো করে বোঝা যাক। আমি একটা সংখ্যা নিয়ে নিই, সাপোজ আমি নিয়ে নিলাম √5। যদি বলা হয় √5 এর করণী নিরসক উৎপাদক কি, তাহলে আনসার হওয়া উচিত, কেউ বলবে কি স্যার √5 হবে। আবার কোন একটা স্টুডেন্ট বললো না স্যার 2√5 হতে পারে। আবার কোন একটা স্টুডেন্ট হতে পারে মানে না স্যার 10√5 হতে পারে। কিন্তু সব উত্তরই কিন্তু ঠিক। তাহলে এটাকে যদি জেনারেলাইজ করি, তাহলে আমরা বলবো কি k√5। কে হলো কি, এটা অশূন্য মূলদ গুণিতক কার না, এই অমূলদ সংখ্যা। তাহলে এটাও হলো কি, এর করণী নিরসক উৎপাদক হলো কি k ইন্টু √5, এটা হলো কি অশূন্য মূলদ গুণিতক। তাহলে আমরা আরেকটু বিশ্লেষণ করি, রেশনালাইজেশন। আমি যদি একটা মিশ্র করণী নিয়ে নিই, সাপোজ 2 প্লাস √5, তাহলে এইটাকে যদি করণী নিরসন করতে হয়, তাহলে এর একটা নিশ্চয় উৎপাদক চাই।
তাহলে আমরা এটাকে কি ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা করণী নিরসন হয়ে যাবে। তাহলে আমি করলাম কি 2 প্লাস রুট 5, সরি এটা মাইনাস রুট 5 যদি দিই তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যায়। তাহলে 4 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এই হলো একটা উৎপাদক, এই উৎপাদক দিয়ে গুণ করলে আমরা আর কোনো রুট পাচ্ছি না, আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি করবো যে এটা করণী নিরসন হয়ে গেল। আবার কোন স্টুডেন্ট বললো না স্যার যদি এইটা হয় এটাও তো করণী নিরসন হবে, তাহলে এটা আমি বললাম কি -2 প্লাস 5 রুট 5 বললাম। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা বলবো কি a প্লাস b ইন্টু a মাইনাস b যদি বসাই তাহলে 5 মাইনাস 4 হবে ইকুয়াল টু 1 হবে। তাহলে এটাও কিন্তু রুট ফ্রি হয়ে গেল। তাহলে এটার করণী নিরসক উৎপাদক কিন্তু এটাও। এবার আবার কোন স্টুডেন্ট বলে না স্যার এইটার সঙ্গে আপনি যদি 2 গুণ করুন তাহলে এটা হবে 2 ইনটু, তাহলে এটা ইনটু 2 হবে, দিস ইজ ইকুয়াল টু -2। কেউ বললে স্যার আপনি এইটার সঙ্গে 3 ইনটু এটা গুণ করুন তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে 3 হবে, এটা 1 ইনটু 3 হবে, এটাও 3 হবে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা রুট ফ্রি সবকিছুই পাচ্ছি। তাহলে আমরা বলবো কি যদি a প্লাস রুট b কোন যদি করণী হয় এর করণী নিরসক উৎপাদক কি হবে না হয় k ইনটু a প্লাস রুট b হবে, অথবা সরি এটা মাইনাস হবে, অথবা k ইনটু মাইনাস a প্লাস রুট b হবে। তাহলে মাইন্ড দ্যাট এগুলো কিন্তু বলতে হবে k হলো কি অশূন্য মূলদ গুণিতক। এরপর আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে যে অনুবন্ধী করণী কি। এটা খুব ইন্টারেস্টিং, অনেক স্টুডেন্টকে দেখি এই করণী নিরসক উৎপাদক আর অনুবন্ধী করণী দুটোকে মিলিয়ে দেয় যে কোনটা বলবে, কে বলে কি এইটার অনুবন্ধী করণী এইটা অমুক তমুক অনেক কিছু বলে, কিন্তু ক্লিয়ার কনসেপশনটা দরকার। প্রথমত মনে রাখতে হবে যে কি দুটো করণী আমি বলবো a প্লাস রুট b, আরেকটা বলবো কি যে এর যে রেশনালাইজিং ফ্যাক্টর আমি যেটা বললাম একটা সিম্পল ফ্যাক্টর বললাম যে a মাইনাস রুট b হলো কি এটাকে এটার সঙ্গে গুণ করলে এটা হলো কি রেশনালাইজ হয়ে যায় অর্থাৎ কি রুট ফ্রি হয়ে যায়। তাহলে আমরা হ্যাঁ পাই, তাহলে এটা আমরা পাবো কি a স্কয়ার মাইনাস b পাই। তাহলে ঠিক আছে, এবার যদি আমি এটা কি করলাম না গুণ পেলাম, এবার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে a প্লাস রুট b এই দুটোকে যদি আমরা যোগ করি a মাইনাস রুট b দিয়ে তাহলে কি হয় 2a হয়। তাহলে এখানে কোনো ট্রেস নেই, রুটের কোনো ট্রেস নেই। তাহলে আমরা বলবো কি যদি দুটি করণীর একটি করণীর এমন একটা উৎপাদক নেব যার সঙ্গে সেটা গুণ করলেও মূলত সংখ্যা হবে আবার যোগ করলেও মূলত সংখ্যা হবে, যদি এইরকম অ্যারাইজ করে তখন তাকে বলবো কি অনুবন্ধী করণী, একটাকে বলবো আরেকটার অনুবন্ধী করণী। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, রিয়েল এক্সাম্পল। আমি ধরলাম কি 2 প্লাস রুট 3। এখন আমি যদি বলি এর একটা রেশনালাইজিং ফ্যাক্টর কি 2 মাইনাস রুট 3। আবার কোন স্টুডেন্ট বললো স্যার এটাও তো হতে পারে 2 প্লাস রুট 3 রেশনালাইজিং ফ্যাক্টর -2 প্লাস রুট 3, এটাও তো হতে পারে। তাহলে আমাদের টেস্ট করে দেখতে হবে প্রথমে কি এই দুটোর গুণফল কি না 2 প্লাস রুট 3 ইনটু 2 মাইনাস রুট 3, এই গুণফল হয়ে গেল কি 4 মাইনাস 3, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল কি মূলদ সংখ্যা। এবার যদি যোগ করি 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, এখানে রুট 3 কেটে গেল, হয়ে গেল কি 4, এটাও মূলদ। তাহলে দুটোই হয়ে গেল কি মূলদ সংখ্যা। কিন্তু এই দুটোর গুণ করলে কি হবে না এইটার সঙ্গে যদি এইটা গুণ করে দিই তাহলে হবে নিশ্চয়ই 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু -1, এটা হয়ে গেল মূলদ। এবার এটা যদি যোগ করে দিই 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, এটা 2 কেটে গেল, তাহলে হয়ে গেল কি 2 রুট 3। তাহলে এটা কি মূলদ, এটা হয়ে গেল কি অমূলদ। তাহলে আমরা বলবো এইটা হলো এইটা রেশনালাইজিং ফ্যাক্টর করণী নিরসক উৎপাদক ঠিক, কিন্তু এটা কিন্তু অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী কোনটা না এইটার অনুবন্ধী করণী হলো কিন্তু এইটা, কারণ এই দুটোকে গুণ করে যা পাবো মূলদ হতে হবে, আবার এই দুটোকে যোগ করে যেটা পাবো সেটাও মূলদ হতে হবে। এটা কিন্তু ভেবে কিন্তু উত্তরটা দিতে হবে, এখানে খুব স্টুডেন্টরা ভুল করে, এটা ক্লিয়ার কনসেপ্ট। কিছু সিম্পল অঙ্ক প্রথমে সমাধান করে নেওয়া যাক। প্রথমে আমরা দেখছি যে 3 এই একটা দেওয়া আছে করণী, তাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা লিখবো স্টাইলটা হলো এটা 3 ইনটু আমি লিখবো এটা 16 ইনটু 3।
16 মানে কি একটা পূর্ণবর্গ রাশিকে একটা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে যেটা পাই পূর্ণবর্গ রাশিটা কিন্তু রাখতে হবে। -4 ইন্টু এইটাকে লিখবো কি 25 ইন্টু 3, এইটাকে লিখবো কি √64 ইন্টু 3। দিস ইজ ইকুয়াল টু এই 16টা 4 স্কয়ার, তাহলে 4টা বাইরে চলে আসবে, তাহলে 12√3 হয়ে গেল, মাইনাস এখানে হয়ে গেল কত 20√3, আর এখানে হয়ে গেল কত 8√3। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করি দেখতে পাচ্ছি যে এখানে সব কিন্তু সদৃশ্যকরণই আছে, তাহলে 12 8 20 আর এখানে -20 0 হয়ে গেল, তাহলে উত্তরটা হবে কি 0। চলে আসা যাক লেসন কোষে দেখি 9.2 একের দাগের ই, এটা দেওয়া আছে a + b * a - b ফর্মে, তাহলে এটা নিশ্চয়ই হবে 5 - 3 = 25 - x²। It implies x² = 23. It implies x ±√23। এইটা হবে কিন্তু आंसर। এরপর আমরা চলে যাব √5 + √2 হোল ডিভাইডেড বাই √7 এটা দেওয়া আছে, এর ভ্যালু কি হবে? তাহলে আমরা বলবো কি this implies √5 + √2 হোল ডিভাইডেড বাই √7 1/7 into √35 + 8। এটা ইমপ্লাই করে আমরা এটা করণীয় নিরসক উৎপাদক দিয়ে যদি গুণ করি √7, তাহলে এটা হয়ে যাবে কত √35 প্লাস এখানে হয়ে যাবে কত √14 হোল 1/7 1/7 √35 + 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি দুইটি কম্পেয়ার করি, এখানে 1/7 1/7 আছে, √35 আছে, এখানে √14 এখানে a আছে, তাহলে নিশ্চিত পক্ষে a এর ভ্যালুটা চেয়েছে, এটা হবে কত √14। তাহলে এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 3 এর দাগের f, এই লেসনেরই এটা কি আছে 5/√3 - 2 এর হরের করণী নিরসক উৎপাদক বের করতে হবে। তাহলে করণী নিরসক উৎপাদক কিন্তু আমরা দুটো পাই, অনেকগুলোই পাই, আমি লিখছি সিম্পল, যে প্রথমে যেটা মনে আসে সেটা হলো কি √3 + 2, এটা হলো একটা করণী নিরসক উৎপাদক, কারণ এইটার সঙ্গে এটা গুণ করলে 3 - 4 = -1 হয়, কারণ রুট এখানে আর থাকে না। কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন বলে দিয়েছে যে করণী নিরসক উৎপাদকটা এখানে বের করতে হবে সেটা যেন অনুবন্ধী করণী না হয়। তাহলে আমরা দেখব এই দুটোর গুণফল তো মূলদ হলো, এই দুটোর যোগফল কি হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, 2√3 আছে, এটা অমূলদ হচ্ছে, তাহলে এটা হলো কিন্তু অনুবন্ধী করণী নয়। তাহলে আমরা বলবো এইটাই চেয়েছে এখানে, এর করণী নিরসক উৎপাদক হলো কি এইটাই, যেটা সাহায্যে এটাকে মূলদ সংখ্যায় রূপান্তরিত করলাম, কিন্তু এটা অনুবন্ধী করণী হলো না, কারণ এই দুটোর যোগফল কি হয়ে গেল অমূলদ হয়ে গেল, কিন্তু গুণফল মূলদ। আবার যদি বলা হয় যে অনুবন্ধী করণী হবে এবং করণী নিরসক উৎপাদকও হবে, তখন কিন্তু উত্তরটা হবে অন্য, তখন উত্তরটা হবে কত -√3 - 2, কারণ এই যে উৎপাদকটা নিলাম এই উৎপাদকের এখানে কিন্তু যোগফল কত হবে -√3 + √3 কেটে যাবে, -4 থাকবে, এটা মূলদ, আর গুণফল তো মূলদ হবেই। তাহলে এইভাবে কিন্তু উত্তরগুলো দিতে হবে। এরপর আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। এরপর চলে আসা যাক লেসন 9.3 এক্সারসাইজ 3, এটা 3 নম্বর দাগের অঙ্কটা আমি করছি। দেওয়া আছে কি x = 2 y = 3 z = 6 যদি হয়, তাহলে এই কোয়ান্টিটির সিম্পলিফাইড ফর্মটা কি হবে, ভ্যালুটা কি হবে? তাহলে আমরা x y z এর ভ্যালুগুলো অলরেডি বসিয়ে রেখেছি আমি। এরপর যেটা করতে হবে যে হরের করণী নিরসন, তাহলে হরের করণী নিরসন কি না, এখানে করণী নিরসক উৎপাদক, এটা আমি একটা করণী নিরসক উৎপাদক নিলাম এইটা, তাহলে এটা হয়ে গেল √3 + √6 ইনটু √3 - √6, যে স্টেপগুলো করছি সেগুলো দেখো মন দিয়ে, √6 - √2 হোল ডিভাইডেড বাই √6 + √2 ইনটু √6 - √2 প্লাস √6 ইনটু √2 + √3 মাইনাস ইন ডিভাইডেড বাই √2 + √3 ইনটু √2 - √3। তাহলে বসিয়ে দিলাম, তারপরে এখানে ডাইরেক্ট গুণ করে দিলাম, এটা হয়ে গেল কি 3√6 হয়ে গেল, -3√12 হয়ে গেল, এখানে হয়ে গেল কি 3 - 6, অর্থাৎ -3 একদম বসিয়ে দিই, মাইনাস এটা গুণ করে দিই 4√18 মাইনাস 4√6 হোল ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 4 প্লাস এটা হয়ে যাবে কত √12 মাইনাস √18, এইটা হয়ে যাবে কত -1।
এবার সব আমি ভাগ করে দিচ্ছি। এটা হয়ে গেল কি √6 মাইনাস এটা √12 হয়ে গেল, মাইনাস এখানে হয়ে গেল কি √18 প্লাস হয়ে যাবে এটা √6 প্লাস এখানে মাইনাস হয়ে গেল √12 প্লাস হয়ে গেল √18। তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল কি 0। তাহলে খুব সতর্কতার সাথে আমাকে গুণ ভাগটা করতে হবে, করণীয় নিরসক উৎপাদকটা চুজ করতে হবে, তারপর অঙ্কটা করলেই হবে। এটা হলো একই লেসন 8 দাগের অঙ্কটা দেওয়া আছে x এটা xy এটা, তাহলে এটা প্রুফ করতে হবে এটা 12 তাহলে ডিরেক্টলি আমরা এখানে একটু চলে যাই। x যদি এইটা হয় তাহলে y কত হবে, আমি x এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা 1/8 হয়ে যাবে, তাহলে উল্টে যাবে এটা √7 মাইনাস √3 হোল ডিভাইডেড বাই √7 প্লাস √3। তাহলে আমরা x আর y এই দুটো যোগ করে ফেলবো, x প্লাস y ঠিক আগের অঙ্কের মতো x y যোগ করে দিলে নিচে হয়ে যাবে 7 মাইনাস 3, উপরে হয়ে যাবে কত 2 ইনটু 7 প্লাস 3। এটা তোমরা দেখবে আগের অঙ্কের মতো আমি করে দিয়েছি, এটা হলো 20 বাই এখানে 5 হয়ে যাবে, দিস ইজ 4 হয়ে যাবে, দিস ইজ ইকুয়াল টু 5। এরপর আমরা x y তো দেওয়া আছে, এটাকে একটু সিম্পলিফাই করি। এইটাকে আমি লবকে লিখছি x² প্লাস y² এর ফর্মুলা, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2ab xy প্লাস xy, একটা লাইন লিখলাম। এখানে হয়ে গেল কি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy মাইনাস 2xy মাইনাস xy, তাহলে দিস ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস xy, আর এখানে হয়ে গেল কত x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, এটা হলো 5 মানে 25 মাইনাস এখানে ভ্যালু হলো 1 হোল ডিভাইডেড বাই এটা হয়ে গেল কি 25, আর এখানে মাইনাস 3। দিস ইজ ইকুয়াল টু 24/22, দিস ইজ ইকুয়াল টু 12/11। তাহলে যেটা প্রুফ করতে হলো সেটা প্রুফটা হয়ে গেল। এবার চলে আসছি নেক্সট প্রবলেমে। আচ্ছা দেখো, আজকে যে অঙ্কগুলো আমরা করালাম সেই একই সিমিলার টাইপ অঙ্ক বইয়ে আরো অনেক অঙ্কই আছে, তোমরা বাড়িতে নিশ্চয়ই প্র্যাকটিস করবে। এই ধরনের প্রবলেম কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। তবে আজকে আমি আরেকটু আলোচনা করব যারা ভাবছো যে এনটিএসসি পরীক্ষা দেবে তাদের কি ধরনের অঙ্ক আসে এবং ইত্যাদি। তো এই ধরনের আমি দুটো অঙ্ক আজকে করাবো, একটা অঙ্ক করে দেবো আর একটা হোম টাস্ক দেবো, তোমরা বাড়িতে নিশ্চয়ই সবাই করবে। তো প্রথম অঙ্কটা দেখা যাক, যে এখানে দেওয়া আছে হোল রুট ওভার 5 প্লাস 2√6 ইজ ইকুয়াল টু x√2 প্লাস y√3। তাহলে x² প্লাস y² এর ভ্যালুটা কি হবে। তো এখানে টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তোমরা এই অঙ্কটা কিন্তু বাড়িতে করবে সবাই। আমি প্রথমে এই 5 প্লাস 2√6 এইটাকে একটু আলাদা করে ভাঙছি। এটা কি রকম, প্রথমে দেখো যে রুট ওভার অফ এই 5 কে আমি লিখতে পারি 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 2√6, और আমি এইটা লিখছি পরপর লিখবো, প্রথমে এটা করে নি, और এইটাকে লিখছি √3 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু √2 ইজ ইকুয়াল টু, और এইটাকে লিখছি কি √3 প্লাস √2 হোল স্কয়ার বা √2 প্লাস √3 হোল স্কয়ার এর বর্গমূল, দিস ইজ ইকুয়াল টু। এবার আমি নেক্সট লাইনে লিখি, और এটা হয়ে গেল কি √2 প্লাস √3, দিস ইজ ইকুয়াল টু, এটা যা আছে লিখে দিই √2 প্লাস y√3 x√2 প্লাস y√3 x√2 প্লাস y√3, আর এখানেও লিখবো x√2 প্লাস y√3। স্টেপের প্রত্যেকটা একই জিনিস আমি লিখে দিচ্ছি। এবার দেখবো যে এই দুটি করণী আমি কম্পেয়ার করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে। তাহলে দেখলাম এখানে সদৃশ্য করণী √2, এখানেও আছে করণী, তাহলে নিশ্চয়ই যেহেতু তারা সমান তাহলে এটা কোএফিসিয়েন্ট গুলো সমান হবে। √2 এর মূলদ উৎপাদক গুণিতক গুলো আছে এখানে 1, তাহলে আমরা বলবো কি x = 1, এখানে y আছে 1, এই দেখো y 1 √2 যে গুণিতক মূলদ গুণিতক, তাহলে y ও লিখবো 1, তাহলে 1 1 পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেব 1² + 1² = 2, 2 ইজ দ্য आंसर। তাহলে এনটিএসসি পরীক্ষায় কিন্তু এই ধরনের আসে। এরপর তোমরা দেখো শেষে একটা হোম টাস্ক দিলাম, খুব ইম্পর্টেন্ট এনটিএসসি এর জন্য। এখানে বলা আছে যেটা সেটা হলো কি না root over of half of 2 plus √3 this is equal to a plus x plus y√3। যদি তাই হয় তাহলে এখানে বের করতে হবে x² plus 1/y² এর মান কত।
তাহলে এক্স্যাক্টলি এইরকমই অঙ্ক তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে, নিশ্চয়ই এটা উত্তর হবে আমি আশা করি। তাহলে ক্লাসটা ভালো করে তোমরা ফলো করো।